ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা শরীফ ওসমান হাদির জানাজা গতকাল অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের কাছে তাকে সমাহিত করা হয়। শরীফ ওসমান হাদি ডিসেম্বরের 12 তারিখ জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় আততায়ীর গুলির আঘাতে মারাত্মকভাবে আহত হন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে এবং আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই 18 ডিসেম্বর সন্ধ্যায় খবর আসে যে ওসমান হাদি এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন। বিষয়টি নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ আলোচনা এবং সমালোচনা চলছিল। ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পেছনের কারণগুলো কি অনেকেই সেগুলো অনুসন্ধান করার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীও অনুসন্ধান করার চেষ্টা করছে। ইতিমধ্যে তার এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত 2 আসামি ইন্ডিয়ায় পালিয়ে আছে বলে খবর বেরিয়েছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা যায়নি। ইনকিলাব মঞ্চ গতকাল জানাজার শেষে ঘোষণা দিয়েছে 24 ঘন্টার ভেতরে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করবার জন্য। আমি এর আগে একটা পর্বে বলেছিলাম যে এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কি এবং কারা এইসব হত্যাকাণ্ডের উস্কানি দিচ্ছিল বা কাদের লাভ হবে এরকম হত্যাকাণ্ড ঘটালে। এখানে আজকে আমি আরও কিছু বিষয় আপনাদের বিবেচনার জন্য উপস্থাপন করতে চাইছি। একটু ভালোভাবে যদি ভেবে দেখেন তাহলে হয়তো অনেক কিছু মেলাতে একটু সহজ হবে। প্রথম কথা হচ্ছে, ওসমান হাদি ইনকিলাব মঞ্চটা প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার জন্য এবং ইনকিলাব কালচারাল সেন্টার তিনি প্রতিষ্ঠা করেছেন সেই বুদ্ধিবৃত্তিক রাজনীতি শেখার জন্য, বুদ্ধিবৃত্তিক রাজনীতির যে ময়দান আছে সেখানে শক্তিশালী হয়ে ওঠার জন্য। তো ক্রমেই কিন্তু ওসমান হাদি বাংলাদেশপন্থী রাজনীতিটাকে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে কিভাবে এগিয়ে রাখা যায় সেটা নিয়েই তিনি তার কর্মপরিকল্পনা, তার প্রচার প্রচারণা সব কিছু চালিয়ে যাচ্ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কিন্তু ওসমান হাদি ঢাকা 8 আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেই ঘোষণা দিয়ে তিনি কিন্তু নির্বাচনী প্রচারেও নেমে গিয়েছিলেন এবং নির্বাচনী প্রচারে তিনি প্রতিদিনই খুব জোরে সোরে প্রচারণা চালাচ্ছিলেন। সাধারণ মানুষ তাকে বেশ আপন করে নিয়েছিল এবং সাধারণ মানুষ তাকে ভীষণ সমাদর করছিল। সেটা গতকালকের জানাজা দেখার পর আমার মনে হয় এটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই এবং বলাই বাহুল্য। তো এই জায়গাটাতেই আমি একটু আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে যে, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন আয়োজনের কথা যখনই উঠেছে তখনই আরও সময় দিতে হবে, সবগুলো সংস্কার করার পরেই আমরা নির্বাচনের দিকে যাব। 2024-এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ধারাবাহিকতায় আরও 5 বছর পরে 2029 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম নানান কথাবার্তা আমরা শুনেছি। এছাড়াও একটা পক্ষ ছিল যারা নির্বাচনকে নিয়ে নানান রকমের টালবাহানা করা এবং নির্বাচন আয়োজন হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, দেশের সংস্কার হবে না, দেশে নানান ধরনের নৈরাজ্য সৃষ্টি হতে পারে, এরকম নানান কথাবার্তা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে দেখেছি। আপনারা এখন এই বিষয়গুলো চিন্তা করেন যে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে মাঠে সবচেয়ে বেশি কাজ শুরু করেছিলেন ওসমান হাদি। হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় শুরু করেছেন, সেটাও বেশ একটা মোমেন্টাম আস্তে আস্তে তৈরি হচ্ছিল। অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তারাও তাদের এলাকায় কাজ করছিলেন এবং ধীরে ধীরে আসলে সবাই ধীরে চলো নীতি বা সবাই দেখে শুনে প্রচারণাটাকে গুছিয়ে আনার একটা পরিকল্পনায় ছিলেন এবং জনসাধারণের সঙ্গে যে খুব গভীরভাবে তাদের ইন্টারাকশন হচ্ছিল সেরকমটা আসলে আমি বলতে চাই না। অনেকটাই গদ বাঁধা বা একটা রুটিন ওয়ার্কের মতো ছিল। যারা জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা করছেন বা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা জনসাধারণের কাছে যাচ্ছিলেন না এবং একটা
স্বাভাবিক যে কথাবার্তা সেটা হচ্ছিল। কিন্তু ওসমান হাদির প্রচারণাগুলো আপনি লক্ষ্য করেন, সেখানে ইনকিলাব মঞ্চের কর্মীরা ছিল, আরও মানুষ ছিল, এবং যেটা দেখা গেছে সেটা হচ্ছে ওসমান হাদি নির্বাচনটাকে খুব সিরিয়াসলি সবার সামনে উপস্থাপন করছিলেন। এমনকি তিনি নির্বাচনে জিতবেন কি জিতবেন না এটাও কিন্তু তিনি খুব স্পষ্টভাবে কোনো ঘোষণা দেননি বা কিছু বলেন। তিনি বলেছেন আমার 500 ভোট হলেও চলবে। মূল বিষয়টা হচ্ছিল যে ওসমান হাদি নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং নির্বাচনে আমাদের যে সকলেরই এখন গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়টা আমার কাছে মনে হয় যে ওসমান হাদি মাথায় গেঁথে নিয়েছিলেন, এবং সে কারণে তিনি কিন্তু ফজরের নামাজ পড়া এবং তারপরে মুসল্লিদের সঙ্গে কথাবার্তা বলা, ভাব বিনিময় করা এবং প্রচারণা চালানো, এগুলো কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। এবং অল্প কিছুদিনের মধ্যেই ওসমান হাদির পক্ষে একটা ব্যাপক সমর্থন বলা চলে, কারণ ওসমান হাদি একজন তরুণ নেতা, তার কোনো রাজনৈতিক দল নেই, মানে তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু দাঁড়াননি নির্বাচনে, এবং তিনি কিন্তু আমি যদি বলি যে অন্যান্য রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক দলের অনেক যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তাদের একটা পরিচিতি বা ফিগার, পলিটিক্যাল ফিগার হিসেবে অনেকে বিবেচনা করেন। সেই সব কিছু বিবেচনা করলে ওসমান হাদি কিন্তু একজন সাধারণ প্রার্থী ছিলেন, এবং সাধারণ প্রার্থী হিসেবে তিনি জনসাধারণের কাছে ব্যাপকভাবে সমাদৃত হচ্ছিলেন। এর প্রধান কারণটা ছিল তিনি বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলছিলেন, তিনি ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ছিলেন, তিনি এই আধিপত্যবাদী রাজনীতির যে শেকড় সেটা উপড়ে একটা বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করার জন্য মাঠে সক্রিয় ছিলেন। তো এটা যদি আপনি বিবেচনায় রাখেন, আমার মনে হয় তাহলে বুঝতে আপনার খুব সুবিধা হবে কারা নির্বাচন নিয়ে টালবাহানা করছিল। এবং এই ওসমান হাদির ঘটনার পরেও যদি আপনি সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকে যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন অনেকেই কিন্তু তখনই শুরু করে দিয়েছিল এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা যাবে না, এই পরিস্থিতিতে নির্বাচন করলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে না, বা অনেক কিছু তখন চলে আসছিল। মানে নির্বাচনটাকেই কিভাবে পিছিয়ে দেওয়া যায় বা নির্বাচনটাকে কিভাবে মানে দীর্ঘসূত্রিতার একটা ফাঁদে ফেলে দেওয়া যায়, প্রধান লক্ষ্য অনেকেরই ছিল এটা। তো আমি এই আলাপটা এই কারণে করছি যে ওসমান হাদি নির্বাচনী প্রচারণা নিয়ে সক্রিয় হওয়ার কারণে কোনো গোষ্ঠী কি তার উপর খুবই ক্ষুব্ধ ছিল? তারা কি চাচ্ছিল যে ওসমান হাদি এই নির্বাচনী প্রচারণা কার্য থেকে যদি বিরত হন বা তাকে যদি সরিয়ে দেওয়া যায়, এমন কোনো পরিকল্পনা কি ছিল? আমরা অনেক কিছুই জানি যে আধিপত্যবাদী রাজনীতি, স্বৈরশাসকের যে স্বৈরশাহীর বিরুদ্ধে যে উচ্চকণ্ঠ ছিলেন ওসমান হাদি, সেগুলো সব কিছুই আমরা জানি। কিন্তু কথা হচ্ছে যে ওসমান হাদি যখন নির্বাচনী প্রচারণায় জোরে সোরে নামলেন, তখন থেকেই কিন্তু এই যে একটা তাকে ঘিরে একটা জনসম্মতি বা তাকে ঘিরে একটা জনগণের একটা বলয় তৈরি হলো, তার প্রতি জনগণের আগ্রহ তৈরি হলো, এবং ক্রমেই কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনমুখী হতে শুরু করলো। সেই সময় যাক শুধুমাত্র তফসিল ঘোষণার পরের দিনই হাদির উপর এমন আঘাত আসলো। এই সামগ্রিক বিষয়টাকে যদি আপনি একটু বিবেচনা করেন, তাহলে নিশ্চিতভাবেই বলা যায় নির্বাচন যারা চায় না একটা নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসুক, এবং যারা চায় না সুষ্ঠুভাবে একটা নির্বাচন আয়োজন হোক, তারাও কিন্তু হাদির এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছে। এই প্রশ্নটা আমরা এখন করতেই পারি। সুতরাং হাদির হত্যাকাণ্ডে শুধু একপাক্ষিক বা একরৈখিক বিষয় ছিল এরকম নয়, এবং এখানে যারা নির্বাচন বিরোধী জোট বলি বা গোষ্ঠী বলি, যেটাই বলি, তারা যে সক্রিয় ছিল হাদির এই সরিয়ে দেওয়ার ব্যাপারে, সেটি নিয়ে আমার মনে হয় এখন আর কোনো সন্দেহ থাকার কথা নয়। প্রশাসন, রাষ্ট্রের উচিত এদেরকে চিহ্নিত করা, কারা নির্বাচন বিরোধী ছিল আমরা সাধারণ জনগণ হিসেবে তাদেরকে চিহ্নিত করা, এবং কারা নির্বাচনটাকে টালবাহানা করে করে একদম যতটুকু সম্ভব পেছানো যায় সেটার প্রতি মনোযোগী ছিল, গুরুত্ব দিয়েছিল, এই বিষয়গুলোকে চিহ্নিত করা দরকার। তাহলে আমার মনে হয় আগামীর বাংলাদেশটা কাদের নেতৃত্বে এবং কাদের নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হলে আমাদের জন্য সুবিধাজনক হবে, ভালো হবে, সেটা বুঝতে আমার মনে হয় সুবিধা হয়। সবাইকে রিকোয়েস্ট করব, ভাবুন, ভাবাটা খুবই জরুরি।